খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। সম্ভবত গতকালকে থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাষ্ট্রের জন্য কিংবা কোনো রাজনৈতিক দলের জন্য এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটেনি। সেটা হচ্ছে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসে হামলা। এটা নিয়ে অনেক কিছু হয়েছে, বিশ্বব্যাপী তোলপাড় হয়েছিল। কারণ পৃথিবীতে সবচেয়ে নিরাপদ জায়গাগুলোর মধ্যে একটা হওয়ার কথা ডিপ্লোম্যাটিক মিশন, সেখানে হামলা করা হয়েছে। পুলিশ নীরব ভূমিকা পালন করেছে, সেটা নিয়ে জল অনেক দূর গড়িয়েছে। সেখানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, ভারত দুঃখ প্রকাশ করেছে, তার আগে বাংলাদেশ কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকেও স্যাক করা হয়েছে এবং বাংলাদেশেও বিক্ষোভে উত্তাল হয়েছে এবং বাংলাদেশের জনগণ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। মির্জা ফখরুল কথা বলেছেন, বিএনপি রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া জানিয়েছে, সবার আগে ইসলামী ছাত্র শিবির প্রতিবাদ জানিয়েছিল। মানে এটা নিয়ে অনেক কিছু হয়েছে। কিন্তু জামায়াত ইসলামী এই বিষয়টায় আগরতলায় বাংলাদেশের ডিপ্লোম্যাটিক মিশনের উপর হামলার ঘটনা ঘটার প্রায় 24 ঘন্টার কাছাকাছি সময়ের পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে এবং সেই বিবৃতিতে ভুলে ভরা, এবং এতটা বড় ভুল যেটা একটা দলের কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলা যায়। যদিও সেম ভুল মির্জা ফখরুলও করেছেন। এখন মির্জা ফখরুলেরটা দেখে জামাত ভুল করেছে কিনা এই আলোচনাগুলো আমাদের করতে হবে। দর্শক প্রথম হচ্ছে, দেখেন, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ। বাংলাদেশের জনগণ কারো দাদাগিরি একদম পছন্দ করে না, মিয়া গোলাম পরোয়ার। প্রথম ভুল জামাতের, রাজনৈতিক ভুল, যে এই স্পর্শকতার বিষয়ে শিবিরের মতো ইনস্ট্যান্ট রেসপন্স করা উচিত ছিল। কিন্তু আনুষ্ঠানিকভাবে জামাতের অফিসিয়াল বিবৃতি আসতে প্রায় 24 ঘন্টা সময় লাগলো কেন? এত লেট কেন? এটা জামাতের ধীরগতির একটা প্রমাণ। দ্বিতীয়ত, হ্যাঁ এটা ঠিক যে আমিরে জামাত সাথে সাথে ফেসবুকে লিখেছেন, বাট দ্যাট ওয়াজ নট অফিসিয়াল স্টেটমেন্ট। অফিসিয়াল স্টেটমেন্ট ইজ গুরুত্বপূর্ণ। অফিসিয়াল স্টেটমেন্টটা যেমন বিএনপির অফিসিয়াল স্টেটমেন্ট হিসাবে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী সকালেই সংবাদ সম্মেলন করেছেন। তো জামাতের বিবৃতি আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেল কেন? বাংলাদেশ সময় 24 ঘন্টা পার হয়ে গেল কেন? দিস ইজ কোশ্চেন। তারপর আবার দেখেন, বিবৃতির মধ্যে বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস গুরুত্বের দিক থেকে, থার্ড ক্লাস, এরকম কিছু বিষয় আছে। যেমন সাপোজ আমাকে যদি গ্রেপ্তার করে অথবা আমাকে যদি হত্যা করে কেউ, এখন জামাতের পক্ষে বলি বা প্রচার করি, জামাত যদি বিবৃতি দেয়, সাপোজ ধরে নিলাম, যদিও দিবে না হয়তো, যদি দেয় তাহলে কি দিবে? আমি এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না যে আমিরে জামাত বিবৃতি দিবেন। স্বাভাবিকভাবে জামাতের সেক্রেটারি জেনারেল অথবা কোনো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, নায়েবে আমির পর্যায়ে কেউ বিবৃতি দিতে পারে বা প্রচার সম্পাদক। কিন্তু খালেদা জিয়া যদি নিহত হয়, জামাতের পক্ষ থেকে কে বিবৃতি দেবে? উত্তর হচ্ছে আমিরে জামাত নিজে বিবৃতি দেবেন। এর মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, জামাতের কাছে গুরুত্ব বোঝানোর একটা মানদণ্ড হচ্ছে যে আমিরে জামাত নিজে বিবৃতি দিয়েছেন। আর আমিরে জামাত মারাত্মক গুরুত্বপূর্ণ না হলে আমিরে জামাত দেন না, সেটা সেক্রেটারি জেনারেল দেন। তো এখন এই বিবৃতিটা আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলা ভাঙচুরের বিষয়টায় বিবৃতি দিয়েছে সেক্রেটারি জেনারেল। এর মানে জামাত এটাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়নি। এই বিবৃতিটা আমিরে জামাতের পক্ষ থেকে আসা উচিত ছিল। এবং বিএনপি চরমনায় আরো অনেক দল রাজপথে বিক্ষোভ করেছে, জামাত ইসলামীর কোনো রাজপথের কর্মসূচি দেখিনি। এটাও একটা রাজনৈতিক ভুল। ভারত প্রশ্নে জামাত কঠোর হতে পারছে না, অথচ জামাতের ভোট সফলতার ইতিহাস যা কিছু সবকিছু ভারতের আধিপত্যবাদের বিরোধিতার মধ্য দিয়ে। এজন্য দেখবেন যে ভারতের বর্ডার এলাকায় জামাত মারাত্মক শক্তিশালী। যেমন এই যে ভারতের বর্ডার সাতক্ষীরায় জামাত ইসলামীর আমির যে কর্মী সম্মেলন করে এসেছেন, যে পরিমাণ লোক হয়েছে, বাংলাদেশের ইতিহাসে কোনো দলের সক্ষমতা নেই সাতক্ষীরায় এত বড় সমাবেশ করা। এর মানে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করার কারণে জামাতের জনপ্রিয়তা বাড়ে, কমে না। কিন্তু জামাত এখানে সোচ্চার নয়, যথাযথ সোচ্চার। জামাতের কর্মীরা খুবই সিরিয়াস। এখানে আমিরে জামাতের বক্তব্য বিবৃতি আসা উচিত ছিল, এটা একটা বিষয় আমি ভুল হিসাবে দেখতে চাই। এরপরে বিবৃতির ভিতরে কিছু ব্লান্ডার রয়েছে, বড় ধরনের কিছু মিস্টেক রয়েছে, যেটা একেবারেই কাম্য নয়। দেখি বিবৃতি কি করেছে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ও তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার 3 ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিটা গণমাধ্যমে এসেছে সন্ধ্যার পর বাংলাদেশ সময় আজকে। বিবৃতিতে তিনি বলেন, 2 ডিসেম্বর দুপুরে
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দু সংগ্রাম সমিতি নামে ভারতের একটি উগ্র সংগঠন ভাঙচুর চালিয়েছে। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়, যা অত্যন্ত নিন্দনীয়, অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। ঠিক আছে, বিবৃতির ভাষা ঠিক আছে। এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে তিনি আরো বলেন, একটি স্বাধীন সার্বভৌম দেশের হাইকমিশনে ভাঙচুর চালানো ও জাতীয় পতাকা নামিয়ে আগুন ধরিয়ে দেয়া জেনেভা কনভেনশন, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী। দিস ইজ গ্রেট পয়েন্ট। যিনি ডিপ্লোম্যাটিক রিলেশনস বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিলেটেড কোনো একটা বিষয়ে স্টেটমেন্ট দিবেন, হ্যাঁ, এখানে আমিরে জামাতের সেক্রেটারি জেনারেল তিনি নিজে বসে বসে লেখেননি, তার একটা টিম ডেফিনেটলি আছে, অথবা জামাতের ফরেন উইংয়ে কাজ করে এরকম কেউ আছে। এটা তো তার মনে চেয়েছে, তিনি কমার্সের স্টুডেন্ট লিখে দিয়েছেন, বিষয়টা এরকম হওয়ার কথা না। একটা রাজনৈতিক দল এভাবে চলে না। বক্তব্যের মধ্যে ভুল হতে পারে, কারণ তারাও মানুষ, যে কারো পড়াশোনায় ঘাটতি থাকতে পারে, জানাশোনায় ঘাটতি থাকতে পারে, একজন আরেকজনের মাধ্যমে জানবে, জানার কোনো শেষ নেই। আমরা অনেক কিছু জানি, অনেক কিছু জানি না, এটা স্বাভাবিক। কিন্তু লিখিত বিবৃতি এক্সপার্টদের মাধ্যমে অ্যাটলিস্ট ক্রস চেক করানো উচিত, একটু প্রুফ দেখানো উচিত যে ঠিক আছে কিনা, এবং সেটা যদি হয় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিলেটেড। যারা এই বিষয়ে বোঝে তাদের মাধ্যমে একটু চেক করানো উচিত না? একটা রাজনৈতিক দল যদি বড় ভুল করে, এটা তো হাস্যকর। যেমন এই যে এখানে জামাতের বিবৃতিতে যেটা লেখা হয়েছে, জেনেভা কনভেনশনের পরিপন্থী, এটা একেবারেই বড় ধরনের ভুল। দর্শক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, জেনেভা কনভেনশনের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন বা কূটনৈতিক নিরাপত্তা এগুলোর কোনো সম্পর্ক নাই। আপনি এটা কোথায় পেলেন? আপনি এখানে জেনেভা কনভেনশন লিখলেন কেন? জেনেভা কনভেনশন নয়, এখানে ভিয়েনা কনভেনশন হবে, ভিয়েনা কনভেনশনস অন ডিপ্লোম্যাটিক রিলেশনস 1961, সেটা যাক 1961 বাকি কত সালে, ওটা লেখার দরকার নেই। কূটনৈতিক সম্পর্ক রিলেটেড যত আইন, সেটা ভিয়েনা কনভেনশন থেকে উদ্ভূত, নট জেনেভা কনভেনশন। আপনি জেনেভা কনভেনশন আন্দাজের উপর লিখে দিয়েছেন কেন না জেনে? আমরা তীব্র সমালোচনা করছি। কারো মাধ্যমে দেখাতেন, আমাদেরকে একটু দেখাতেন যে ঠিক আছে কিনা, বা যারা বুঝে এক্সপার্ট তারা বলতো যে না, এখানে জেনেভা নয় ভিয়েনা, কিন্তু সেটা করেনি। কেন ভুলটা হয়েছে? হতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা দেখে, কারণ একই দিনে গণমাধ্যমের খবর যমুনা টিভিতে আজকে 3 তারিখ 5টা 6 রিপোর্ট, হাই কমিশনে হামলা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ। জেনেভা কনভেনশন নয়, জামাতের বিবৃতিতে জেনেভা কনভেনশন, মির্জা ফখরুল জেনেভা কনভেনশন বলছেন, অথচ এটা একেবারেই তাদের জানাশোনার ঘাটতি, জেনেভা কনভেনশন নয়। তাহলে সঠিক বিষয়টা কি আপনাদেরকে একটু অবগতির জন্য জানাচ্ছি। দর্শক, আমি তো বলেছি ভিয়েনা কনভেনশন। তো ভিয়েনা কনভেনশন হচ্ছে ডিপ্লোম্যাটিক রিলেশনস, ডিপ্লোম্যাটিক ইমিউনিটিস বা ডিপ্লোমেসি রিলেটেড বা এই বাইলেটারাল মাল্টিল্যাটারাল ডিপ্লোম্যাটিক রিলেশন সংক্রান্ত আইন কানুন। তো এখানে ভিয়েনা কনভেনশন হবে। আর জেনেভা কনভেনশন জিনিসটা কি? জেনেভা কনভেনশন অনেকগুলো, তো বেসিক্যালি প্রমিনেন্স হচ্ছে 4টা চুক্তি এবং 3টা এক্সট্রা প্রোটোকল। জেনেভা কনভেনশন বলতে বেসিক্যালি 4টা চুক্তিকে বোঝানো হয়। 4টা, দেয়ার আর 4 বেসিক জেনেভা কনভেনশনস। 4টা কি? ফার্স্ট জেনেভা কনভেনশন, যেটা দ্যাট ওয়াজ সাইন্ড ইন 1864 সালে, যেটা ওই যারা যুদ্ধক্ষেত্রে আহত হবে, অসুস্থ হবে, সৈন্যদের তাদের অবস্থার উন্নতি, এইগুলো রিলেটেড। এরপরে দ্বিতীয় জেনেভা কনভেনশন, যেটা সেকেন্ড জেনেভা কনভেনশন হিসেবে পরিচিত, এটা 1906 সালে সম্পাদিত হয়েছিল। এটাও সমুদ্র যুদ্ধ ক্ষেত্রে আহত, অসুস্থ এবং ধ্বংসপ্রাপ্ত জাহাজের সৈন্যদের সার্বিক অবস্থার রিলেটেড, তাদের অবস্থা যত ভালো হয় তারা কিছু সুযোগ সুবিধা পান, আহত হলে এই করা যাবে না, সেই কারণে মিনিমাম চিকিৎসা, এই সম্পর্কিত। থার্ড জেনেভা কনভেনশন যেটা, সেটা হচ্ছে যুদ্ধবন্দীদের সম্পর্কিত, যুদ্ধবন্দীদের সাথে কিরকম আচরণ করা হবে, কোড অফ কন্ডাক্ট এবং তাদের চিকিৎসা, নিরাপত্তা, এই রিলেটেড যুদ্ধবন্দী। ফোর্থ জেনেভা কনভেনশন যেটা, সেটা হচ্ছে যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণের নিরাপত্তা সম্পর্কিত, দ্যাট ওয়াজ সাইন্ড ইন 1949। এইগুলো হচ্ছে জেনেভা কনভেনশন। তো এর সাথে আপনি ডিপ্লোম্যাটিক রিলেশনস কোথায় পেলেন? অতএব আপনি ভুল করছেন। আশা করি এই ভুল জামাত ইসলামী এবং মির্জা ফখরুল সংশোধন করবেন। জামাত ইসলামী আরো বলছে, এ ঘটনা বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনষ্ট করার এক গভীর ষড়যন্ত্র চক্রান্তের অংশ বলে আমরা মনে করি। তিনি বলেন, ভারত নিজের দেশে তার প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে যেখানে ব্যর্থ, সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ, শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের থাকতে পারে না। বাংলাদেশের জনগণ তাদের মাথার উপর কারো দাদাগিরি একদম পছন্দ করে না।
আমরা বাংলাদেশের সর্বস্তরের জনগণের চোখ কান খোলা রেখে সজাগ ও সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি। সুদৃঢ় জাতীয় ঐক্যই বিদেশি যে কোনো আগ্রাসন রুখে দিতে পারে। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল কথা হলো সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এটাও আমরা একাডেমিক্যালি এটাকেও আমরা ডিনাই করি। এভাবে ফরেন পলিসি হয় না। ফ্রেন্ডশিপ উইথ অল ম্যালাইজ টু নান, এটা ফালতু কথা। বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ। বাংলাদেশ ও বিশ্বের সকল দেশের কাছে একই নীতি আশা করে। তিনি বলেন, আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশন নিরাপত্তাহীনতার বোধ করছেন। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশের সহকারী হাইকমিশন সহ সকল হাইকমিশনের নিরাপত্তা বিধান করা ভারত সরকারের দায়িত্ব। ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভারতের অবস্থানরত বাংলাদেশ সকল কূটনৈতিক মিশন, কূটনৈতিক ও অকূটনৈতিক কর্মীদের নিরাপত্তা বিধান করার জন্য আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। রাজনৈতিক বক্তব্য বিরোধিতা এটা ঠিক আছে, কিন্তু এই যে আপনি আইনের রেফারেন্স ঠিকমতো দিতে পারছেন না, তাহলে বিদেশিদের কাছে ভারত সরকারের কাছে আপনার স্টেটমেন্টের কি গুরুত্ব থাকে না। অতএব এই ভুলগুলোকে আমরা উত্থাপন করছি, অনেকে এর গুরুত্ব বোঝেন না। একটা বানান ভুল নিয়ে পৃথিবীতে অনেক বড় বড় অঘটন ঘটার প্রশাসনিক মিস্টেকের অনেক উদাহরণ আছে। তো বানানের ভুল ধরলাম না, ধরলে এখানে বেশ কিছু ধরতে পারি। যাই হোক, জামাতের এই দেরিতে বিবৃতি দেওয়া, লেট রেসপন্স এবং বিবৃতিটা আমিরে জামাতের পক্ষ থেকে না আসা, তাও আবার ভুল, এটা আমরা সমালোচনা করছি। আশা করি সংশোধন করবে।